আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, বেশ কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি আজকের এই ভিডিওতে। প্রথম কথা হলো, প্রফেসর ইউনূসের সাথে বিএনপির একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশ্বাস বিএনপিকে দেওয়া হয়েছে। আর বিগত অর্থাৎ এর আগের ভিডিওতে শিরোনামে বলেছে, কিন্তু মূল খবরটি দেয়া হয়নি সময়ের স্বল্পতার জন্য। সেটি হলো জাতিসংঘের যে প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে কিছু খবর দিতে চাই। আর গুরুত্বপূর্ণ খবর হলো, শেখ হাসিনার বাড়ি শেখ মুজিবের যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি, সেখানে হাড়গোড় পাওয়া গেছে এবং হাতের হ্যান্ডকাপ পাওয়া গেছে। এ থেকে কি প্রমাণ হলো? পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচন হলে বাংলাদেশে কি কি ক্রাইসিস হতে পারে কিংবা কি কি সুবিধা হতে পারে, এই বিষয়ে আলোচনা করতে চাই। প্রথমে আসছি ধানমন্ডি 32 প্রসঙ্গে। আজকে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙা হলো, তার নিচ থেকে, বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যেই টিম, ক্রাইম সিন, তারা হাড়গোড় পেয়েছে। এই হাড়গোড় কোনো পশুর নাকি কোনো মানুষের? পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ, পুলিশ যে হ্যান্ডকাপ পরায় সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যারা এই দৃশ্যগুলো সচক্ষে দেখেছেন তারা বলছেন এটি একটি আয়না ঘর ছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো। তবে কবে, কখন, কোন সময়, এই বিষয়টি এখন স্পেসিফিকভাবে বলা হয়নি। সিআইডি এই হাড়ের তথ্য সংগ্রহ করেছে, আলামত সংগ্রহ করেছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তবে জানাবেন আসলে এই হাড়গুলো মানুষের না কোনো পশুর। তবে প্রশ্ন হলো যে এই ভবনটির নিচে যে কূপের মতো একটা স্থান তৈরি হয়েছে, এটা কেন? এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদি সেখানে হ্যান্ডকাপ এবং হাড় পাওয়া যায় তাহলে কেন? এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমে এক এক সময় এক একটা আপডেট আসছে। অধিকাংশ মানুষ মনে করছেন এই 32 নম্বর ছিল একটা আয়না ঘর, এখানে মানুষকে নির্যাতন করা হতো এবং বিরোধী মতকে দমনে এই ভবনটিকে ব্যবহার করা হতো। তারই আলামত হিসেবে এই হ্যান্ডকাপ এবং হাড়গোড় যে পাওয়া গেছে সেটাকে ইঙ্গিত করছেন প্রত্যক্ষদর্শীরা। এখন আমাদের সিআইডি সহ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, ফরেন্সিক ডিপার্টমেন্টগুলো এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবেন পরীক্ষা নিরীক্ষার পর। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জাতিসংঘের বিশেষ যে টিমটি বাংলাদেশে এসেছিল এবং তারা জুলাইতে যে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার প্রশাসনের মাধ্যমে বা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ছাত্র জনতার উপর দমন চালাতে গিয়ে যে নির্মমতা দেখিয়েছে, এটাকে মানবাধিকার বা মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকারের যে সর্বোচ্চ লঙ্ঘন, এটিকে ইঙ্গিত করছে। জাতিসংঘ বলছে শেখ হাসিনা তিনি এই অপরাধ করেছেন, যে অপরাধে দখলদার দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঠিক একই কায়দায় এবার ফেঁসে গেলেন শেখ হাসিনা। সেই প্রতিবেদনটি 100 পৃষ্ঠারও বড় হতে পারে এমন ইঙ্গিত দেয়া হয়েছে এবং বলা হয়েছে এই প্রতিবেদনে আবু সাইদকে যে প্রকাশ্যে কাছ থেকে পুলিশ গুলি করে মেরেছে, যাত্রাবাড়িতে অজস্র মানুষকে পুলিশ হত্যা করেছে, এরকম অনেকগুলো ঘটনা স্টাডিকে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে প্রকাশ্যে, অর্থাৎ যখন একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভিডিওতে দেখাচ্ছিলেন যে মাননীয় মন্ত্রী, আমরা একজনকে গুলি করলে একজন পড়ে যাচ্ছে, আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, এই ভিডিওটাও জাতিসংঘের সেই টিম পর্যবেক্ষণ করেছে এবং সেই তথ্য উপাত্ত তারা বলেছে যে এইভাবেই বাংলাদেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপর সরকারিভাবে আক্রমণ করা হয়েছিল, মানুষকে হত্যা করা হয়েছিল। এছাড়া আরও অনেকগুলো ঘটনাকে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের সেই প্রতিবেদনে।
এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে জাতিসংঘ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ এটিকে প্রমাণ করেছে এবং শিগগিরই এই প্রতিবেদনটি আসবে। 3 নম্বর যে প্রসঙ্গটি, 3 নম্বর প্রসঙ্গ হলো যে আমেরিকা সফর শেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে বিএনপির 3 জনের একটি প্রতিনিধি দল ছিল, মেজর হাফিজ উদ্দিন এবং সালাউদ্দিন আহমেদ ও আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে সরকার বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে চেষ্টা করবে বা অনুষ্ঠান করবে। এবং এক প্রকার এভাবেই বলা হয়েছে যে এই বছর মানে 2025-এ এই নির্বাচনটি হতে পারে নভেম্বরে, হতে পারে ডিসেম্বরে। এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছিলেন এই বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে এই নির্বাচনটি হতে পারে। কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি সময়, প্রায় এমনই হবে, 1 মাস বা 20-25 দিন আগে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বিএনপির বিশেষ একটি গ্রুপের সাথে প্রফেসর ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে যে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আর সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে সেটি সম্ভব না হয় তবে পরের বছর জানুয়ারির মধ্যে হবে। এবং যাদের সাথে এই বিষয়টি আলোচনা হয়েছে তারাই আমাকে তথ্যটি জানিয়েছেন। অর্থাৎ বিএনপির সঙ্গে আলোচনা হয়ে গেছে প্রফেসর ইউনূসের। এরপর কিছু নতুন করে উত্তেজনা তৈরি, ঘটনা প্রবাহ তৈরি, বিএনপি আবারও প্রফেসর ইউনূসের প্রতি অবিশ্বাস তৈরির কিছু ইঙ্গিত গণমাধ্যমে দিয়েছেন। পরবর্তী আবারও আজকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকের পর বিএনপিকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 2টো বিষয়। এবং এই প্রসঙ্গে আমি আমাদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে কথা বলেছিলাম যে দ্রুত নির্বাচন প্রসঙ্গে। আমি সবগুলো উত্তর দিব না, শুধু 2টো উত্তর দিচ্ছি নাহিদ ইসলামের, যেহেতু সবগুলো তথ্য প্রচারযোগ্য ছিল না তার বক্তব্য অনুসারে। তিনি বলেছেন যে আমাদের 2টো টার্গেট আছে। 1, আমরা যে কোনো উপায় জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার সম্পন্ন করব। আর দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেছেন সেটি হলো যে আমরা সংস্কার সম্পাদন করেই বিদায় নেব। মানে এই 2টোর বিষয় তার এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। 1, বিচার, আর 2, সংস্কার। তো শেষ পর্যন্ত এটুকু বলতে পারি যে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে এই বছরের শেষেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় বলে দেবে শেষের দিকে গিয়ে এটার কোনো পরিবর্তন হয় কিনা। বিএনপি মনে করছে যে বাংলাদেশে এই মুহূর্তে যত সমস্যা একটা নির্বাচনের জন্যই হচ্ছে, নির্বাচন হলে এই সমস্যাগুলো কেটে যাবে। দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন যে দ্রুত বাংলাদেশের নির্বাচন হলে বাংলাদেশের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা বা ওপারের যে ষড়যন্ত্র এগুলো থেমে যাবে, নাকি নির্বাচন দ্রুত হলে এই সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করবে। কমেন্টে জানাবেন। আসেন, বিএনপি যেটি মনে করছে দ্রুত নির্বাচন হলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আমার 2টো প্রশ্ন বিএনপির কাছে। 1, প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, তিনি যেভাবে পশ্চিমা দুনিয়ার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছেন বা তার সাথে পশ্চিমা দুনিয়ার যে রিলেশন, সেখানে তিনি যেভাবে এই দেশটাকে ওপারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই দেশটাকে তিনি এখন পর্যন্ত রক্ষা করে চলছেন বা এই দেশটার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদেরকে পরাজিত করে তিনি এখন পর্যন্ত একটা বিজয়ী বাংলাদেশ উপহার দিয়ে রেখেছেন, এটা কি বিএনপি পারবে? বিএনপির ভেতরে এমন একজন ব্যক্তি আছে আন্তর্জাতিক মানসম্পন্ন, বা একজন ব্যক্তি আছে যারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে একটা শক্ত সম্পর্ক তৈরি করতে পেরেছে? আমার চোখে একজনের নামও পড়বে না। 2 নম্বর, আওয়ামী লীগ চায় দ্রুত নির্বাচন, ভারত চায় দ্রুত নির্বাচন এবং বিএনপি চায় দ্রুত নির্বাচন। প্রশ্ন হলো ভারত কেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো কাজ করতে চায় না,
পরবর্তী নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রেখেই কাজ করতে চায়। তার মানে ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায়। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের দ্রুত নির্বাচন হলে ভারতের খায়েশ পূরণ হবে। এই খায়েশটি কি হতে পারে? খায়েশটি হতে পারে নতুন বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বড় রকম ক্রাইসিসে ফেলে ভারত শেখ হাসিনাকে আবারও বুস্ট করবে বাংলাদেশে, আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করাবে এবং নতুন যারা ক্ষমতায় বসবেন তাদেরকে এমন এমন ট্র্যাপে ফেলবে, এমন এমন বিপদে ফেলবে যারা ভারতের কথা শুনতে বাধ্য থাকবে এবং হাসিনার ব্যাপারে তারা ছাড় দিতে বাধ্য থাকবে। তো যদি ভারত বাংলাদেশের দ্রুত নির্বাচন চায়, হাসিনাও চায়, বিএনপিও চায়, এই তিনটি বিষয় আমাদের সন্দেহের কারণ। 3 নম্বর বিষয়, যদি কোনোভাবে ইউনূস সরকার চলে যাওয়ার পর বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত এবং আওয়ামী লীগ একজোট হয়ে বা আন্তর্জাতিক বিশ্বের বা আরও শত্রুরা একজোট হয়ে বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করে, প্রবল চাপ সৃষ্টি করে এবং এখন যেভাবে প্রতিদিন দাবি আদায়ের জন্য রাস্তায় নামে, তখন যদি আরও বেশি নামে এবং তখন তো বিরোধী দলও থাকবে, তারাও যদি মাঠে নেমে যায়, বিএনপি কি ট্যাকল দিতে পারবে কিনা? ইউনূস যদি হিমশিম খায় সেখানে বিএনপি কি করবে? তখন বাংলাদেশে যদি হাসিনা আবারও গেড়ে বসতে চায় বা আবারও বাংলাদেশটাকে অরাজকতার দিকে ঠেলে নিতে চায়, সেক্ষেত্রে বিএনপি কি করবে? অর্থাৎ আজকে বিএনপি যে বলছে ইউনূস অন্তর্বর্তীকালীন বলেই, নির্বাচিত সরকার না বলেই এত সমস্যা, যখন বিএনপির আমলে এই সমস্যাগুলো তৈরি হবে তো হবে, এটা বুঝেই যাচ্ছে, তখন বিএনপি কি জবাব দেবে? নির্বাচিত সরকার কিভাবে সেটা ট্যাকেল করবে? আসেন তারপরের প্রশ্নটি, যদি ভারত নতুন সরকারকে শর্ত জুড়ে দেয়, আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে বৈধ করতে হবে বা তাকে রাস্তা বা ক্ষেত্র তৈরি করে দিতে হবে বা রাজনীতির সুযোগ দিতে হবে, নতুবা তোমাদেরকে আর ক্ষমতা রাখবো না অথবা তোমাদেরকে এখানে আমরা সরিয়ে দেব, সেক্ষেত্রে বিএনপি কোন সিদ্ধান্ত নেবে? এগুলো আমাদের কাছে বিএনপিকে ক্লিয়ার করতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে ভারতের সুরেই অনেক নেতারা কথা বলছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ইউনূসকে বসিয়ে রেখেই বিএনপির উচিত বিচার সম্পন্ন করা, সংস্কার সম্পন্ন করা এবং আওয়ামী লীগের ব্যাপারে আরও যে সিদ্ধান্তগুলো, আওয়ামী লীগ নিষিদ্ধ বা আরও যে বিষয়গুলো, এগুলো সম্পন্ন করা এবং ইউনূস সরকার এই দেশকে স্টেবল করে একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটা হলো আমার ক্ষেত্রে, আমার মনে হচ্ছে এটাই রাইট। কিন্তু যদি ইউনূস সরকার আগামী 6 মাসের মধ্যে সব কন্ট্রোল নিতে পারেন, সেক্ষেত্রে 7 মাসের মাথায় নির্বাচন দিলেও আমরা খুশি। কারণ আমরা চাই বিগত সময়ের 54 বছরের যে জঞ্জালগুলো এই রাষ্ট্রে তৈরি হয়েছে, সেটা সংস্কার, সংবিধান, নানান ক্ষেত্রে, এগুলো ইউনূসের হাত ধরে ক্লিয়ার হয়ে যাক, একদম মুছে পরিষ্কার করা হোক। নতুবা এই ক্ষেত্রগুলোতে রাজনৈতিক দল কখনো হাত দেবে না। প্রতিটি দল তার নিজের স্বার্থ চিন্তা করবে। বিএনপি সেই সংস্কারগুলোই করবে যেগুলো বিএনপি রাজনৈতিকভাবে সুবিধা পাবে। আওয়ামী লীগ সেই সংস্কারগুলি করে বা করছে যেগুলো তাকে সুবিধা দিবে। হাসিনা কেয়ারটেকার চেয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, আবার হাসিনা ক্ষমতায় বসে সে কেয়ারটেকার বাতিল করেছিল। এগুলি হলো আমাদের এই রাজনৈতিক দলের চরিত্র। অথচ এই আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে বহু মানুষ মেরে দেশকে জ্বালাও-পোড়ার দিকে ঠেলে নিয়ে কেয়ারটেকার বাস্তবায়ন করেছিল বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে। আবার দেখেন যে বিএনপি কেয়ারটেকার দিতে চায়নি, সেই বিএনপি পরবর্তী এসে আবার কেয়ারটেকার দাবিতে দেশে দীর্ঘ সময় অবরোধ, হরতাল করেছে। অর্থাৎ প্রতিটা দল তার স্বার্থের জন্য এই কাজগুলো করে। যেহেতু ইউনূস কোনো রাজনৈতিক দল নেই ইউনূসের, যেহেতু বর্তমানে যারা ক্ষমতায় আসছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তারা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে বসেননি, তারা নিরপেক্ষভাবে যা পারবে আর অন্যরা কেউ সেটি পারবে না। এজন্য আমি মনে করি যে এই সরকার যতদিনই ক্ষমতা থাকেন, তারা নিঃসন্দেহে দেশের কল্যাণে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে যাবেন যাতে আগামীতে এই দেশ বড় কোনো জঞ্জালে আর আটকাবে না। দর্শক, শেষ যে প্রসঙ্গটি দিয়ে শেষ করতে চাই,
আমাদের দেশে নির্বাচন হোক বা না হোক, আবার নির্বাচন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখব এই দেশটার মধ্যে আবার একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। একদিকে শব্দ বোমাগুলো আসবে, একদিকে কেন্দ্র দখল নিয়ে অনেক উত্তেজনা তৈরি হবে। সাম্প্রতিক সময় 5 তারিখের পরে নিজ দলের নেতাকর্মীরা মারামারি করে অনেক মারাও গেছেন। এই জিনিসগুলো আসবে, এগুলো আমরা আসলে আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ 54 বছর পর নতুন একটা রাজনীতি শুরু করুক, যে যার মতো প্রার্থী দিবে, যে যার মতো ভোট করবে, জনগণ যাকে নির্বাচিত করবে। অমুকের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি, অমুকের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা, অমুকের বিরুদ্ধে ফ্যামিলিকে টেনে আনা, অনেক রকম ঘটনা আমরা শুনি। এগুলো আমরা আসলে আর দেখতে চাই না। শেষ যে কথাটি বলবো, ইলিয়াস এবং পিনাকি কনক সরোয়ারদের বিরুদ্ধে আক্রমণ বা তাদের উপর বিভিন্ন রকম হুমকি আসছে, এটা বন্ধ করা উচিত। এবং রাষ্ট্রকে বলবো তাদের পারিবারিক নিরাপত্তা দান করতে, এবং তারা যে দেশগুলোতে আছে আশা করি তারা সেখানে সতর্ক থাকবে। আমাকে অনেকেই বলছেন এটা নিয়ে কথা বলতে, এটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহর পরে। কিন্তু আমি মনে করি এই কাজটি ভালো হবে না, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যে স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের জন্য বিএনপি, জামাত সহ সব দলের ভূমিকা অনেক ছিল। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন 10 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে। বাংলাদেশে সেরকম সিচুয়েশন তৈরি হয়নি। তার প্রধান কাজটি করেছে বিএনপি, কারণ বিএনপি এবং জামাত, কারণ তারা 5 তারিখের পর পুরো দেশের কন্ট্রোলে তারা নিয়েছে, যখন সরকার ছিল না। মন্দির পাহারা দেওয়া, হিন্দু বাড়ি পাহারা দেওয়া, সব কিছুই বিএনপি জামাত করেছে। কেউ বিএনপিকে চাঁদাবাজ বলেন আর যাই বলেন, খুব ক্রুশিয়াল মুভমেন্টে বিএনপি অনেক বড় দায়িত্ব পালন করেছিল, জামাতও তাদের সাথে ছিল। তো আমরা চাই সম্মিলিতভাবে একটা সুন্দর বাংলাদেশ দেখতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।